Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ আমাদের টপিক হচ্ছে জেনারেল সায়েন্স পার্ট 25। আজকেও আমরা টোটাল 50টি জেনারেল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিসকাস করব এবং এই কোশ্চেনগুলি রিসেন্টলি যেসব এক্সাম আছে যেমন রেলের গ্রুপ ডি, রেলের আরপিএফ, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং আদার্স যে কোনো এক্সাম দেবে সেখানে কিন্তু এই জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তু সাধারণত নিজেই স্থিতিশীল হয়ে যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে ঘর্ষণ শক্তির জন্য কোনো গতিশীল বস্তু সাধারণত নিজেই স্থির হয়ে যায়। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। কোন পদার্থবিদের তত্ত্বের সাহায্যে একটি স্পেয়ারের কার্যকারিতা ব্যাখ্যা করা হয়? স্পেয়ারের কার্যকারিতা ব্যাখ্যা করা হয় পাস্কাল এর তত্ত্ব অনুসারে বা তত্ত্বের সাহায্যে, পাস্কাল ল সাহায্যে। পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্টলি বিভিন্ন এক্সামেও এসেছে প্রশ্নটি, এরকম টাইপের প্রশ্নটি এসেছে যে 176 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় নিচে কোনটি সমতুল্য? দেখো, এই ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে গেলে এইটা হচ্ছে সূত্র, ঠিক আছে। C/5 ইকুয়াল টু F-32/9, এটা হচ্ছে পুরোটা সূত্র, যে কোনো ফারেনহাইট থেকে ডিগ্রি বা ডিগ্রি থেকে ফারেনহাইটে কনভার্ট করার জন্য। তাহলে এখানে এখানে যখন ফারেনহাইটে দেওয়া আছে ভ্যালুটা, তাহলে এই এফের জায়গায় 176 লিখবে, তারপরে সি এর ভ্যালুটা বার করে নেবে। এটা তোমরা ম্যাথটা করবে, তারপরে কোনটা অ্যান্সার হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সেকেন্ড কোশ্চেনটাও তাই, যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে কোনটি সমতুল্য? এবার ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট, এটা তো সেম ফর্মুলা, C/5 ইকুয়াল টু F-32/9। আগেরটাতে এফ এর ভ্যালুটা বলা ছিল, এখানে সি এর ভ্যালুটা বলা আছে। এখানে সি এর ভ্যালুটা 60 বসিয়ে দেবে, তারপরে এফ এর ভ্যালুটা বার করে নেবে, ঠিক আছে। সেম প্রসেস দুটোই, এবং এই টাইপের কোশ্চেন একটি এক্সামে আসে জেনারেল সায়েন্স থেকে। খুবই ইজি, এক লাইনে কোশ্চেনের সূত্রটা না জানলে হয়তো কেউ অঙ্ক করতে পারবে না, কিন্তু খুবই ইজি। তোমরা এই সূত্র দিয়ে দিয়েছি, তোমরা এটা থেকে এই অঙ্ক দুটোর অ্যান্সার অবশ্যই কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো, মহাজাগতিক দূরত্ব মাপার জন্য জ্যোতিষবিজ্ঞানীরা নিচের কোন এককটি ব্যবহার করে থাকেন? এটার অ্যান্সার হচ্ছে আলোকবর্ষ, লাইট ইয়ার ব্যবহার করে থাকে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। শক্তি এর একক এবং নিচের কোনটির একক অভিন্ন? মনে হচ্ছে একই। তার আমরা সবাই জানি যে শক্তি বা এনার্জির একক এবং কার্যের একক একই, ঠিক আছে। এবং এর সাথে কিছু তোমাদের ডিটেলস দিয়ে রাখছি, যেটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ারের একক হচ্ছে ওয়াট, ফোর্স বা বলের একক হচ্ছে নিউটন, এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কার্যের একক হচ্ছে কি জুল। এগুলো মনে রাখবে, এখান থেকে জেনারেল সায়েন্সে একটি কোশ্চেন এসে থাকে। পরে দেখো, নিচের কোনটির সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে পরিবর্তিত করা যায়? অল্টারনেটিং কারেন্ট মনে হচ্ছে এসি এবং ডাইরেক্ট কারেন্ট মনে হচ্ছে ডিসি। তাহলে এখানে কি বলেছে যে নিচের কোনটির সাহায্যে এই এসিকে ডিসিতে কনভার্ট করা যায়? এটির অ্যান্সার হচ্ছে রেকটিফায়ারের সাহায্যে এসিকে ডিসিতে কনভার্ট করা যায়। এবং তার সাথে কিছু ডিটেলস আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, ডায়নামো কি করে না, ডায়নামো মেকানিক্যাল এনার্জি, এমই লিখেছি, এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, এটি হচ্ছে ডায়নামোর কাজ। এবং মোটরের কাজ কি? মোটরের কাজ হচ্ছে তার উল্টো, যে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, ঠিক আছে। এবং ট্রান্সফর্মার কি ট্রান্সফর্ম করে? সবসময় মনে রাখবে, ট্রান্সফর্ম করে পাওয়ার, ঠিক আছে। এবং তাহলে এইটার অ্যান্সার হচ্ছে অপশন সি, রেকটিফায়ার কোশ্চেনটার। এবং বাকি যে ডিটেলসগুলো দিলাম সেগুলো অবশ্যই পড়ে নেবে। একটি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট থেকে তাপ কোন প্রক্রিয়ায় বাল্বের কাছে পৌঁছায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং রিসেন্টলি এক্সামও এসেছে। তাহলে একটি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট থেকে বিকিরণ মানে হচ্ছে রেডিয়েশন প্রক্রিয়ায় বাল্বের কাছে পৌঁছে যায় তাপ, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ। ক্যাথোড রে কে আবিষ্কার করেছিলেন? ক্যাথোড রে আবিষ্কার করেছিলেন জে থমসন, এবং বিজ্ঞানী রন্টজেন আবিষ্কার করেছেন এক্স রে। তোমরা এটা কমেন্ট করে জানাবে রাদারফোর্ড কী আবিষ্কার করেছে বা কী ইনভেন্টেড করেছে যার জন্য তিনি বিখ্যাত, এটা তোমরা কমেন্ট করে জানাবে। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে, লোহায় মরচে ধরলে কি হয়? লোহায় মরচে ধরলে লোহার ওজন বেড়ে যায়। অপশন এ হচ্ছে এটি অ্যান্সার, এবং এই কোশ্চেনটা অনেকবারই রিসেন্টলি এক্সামে এসেছে। ফটোসেলের উপর আলোকপাত হলে কি হয়?
ফটোসেলের উপর আলোকপাত হলে সেটি বিদ্যুৎ উৎপন্ন করে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ ঘটায়? ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ ঘটায় একমাত্র ইলেকট্রন। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভালো করে শুনবে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত দুটি বস্তুর মধ্যেকার দূরত্বকে যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে ওই দুটির বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ শক্তি কি হয়? আকর্ষণ বা বিকর্ষণ শক্তি 4 গুণ হয়ে যায়। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। যখন দূরত্বটাকে অর্ধেক করে দেওয়া হয় তখন তার আকর্ষণ বা বিকর্ষণ শক্তি 4 গুণ হয়ে যায়। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ শক্তি ওই দুটি বস্তুর মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। অষ্টাদশ শতাব্দীর এক পদার্থবিজ্ঞানী এই তত্ত্ব আবিষ্কার করেন। তার নাম কি? তার নাম হচ্ছে বিজ্ঞানী কুলাম্ব। কুলাম্ব এই তত্ত্বটি আবিষ্কার করেছিলেন। নিচের কোন প্রক্রিয়ায় একটি ইলেকট্রিক কেটলিতে জল গরম হয়? এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কনফিউজ হয়ে যাবে না। এটি হচ্ছে পরিচলন বা কনভেকশন। কনভেকশন পদ্ধতিতে ইলেকট্রিক কেটলিতে জল গরম হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু একদম কনফিউজ হবে না। এবার দেখো নেক্সট পেজ। ধাতু সাধারণত বিদ্যুতের পরিবাহী, এর কারণ কি? কারণ ধাতুগুলি হচ্ছে ধাতুর ইলেকট্রনগুলি মুক্ত বা বন্ধনহীন, তাই ধাতু সাধারণত বিদ্যুৎ পরিবাহের কারণ। তাই ধাতু সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, ধাতুর ইলেকট্রনগুলি মুক্ত বা বন্ধনহীন অবস্থায় থাকে তাই। পরের প্রশ্ন দেখো, এই জেড কিসের একক বা এককের সংকেত? এই জেড মনে হচ্ছে হার্টজ, আমরা সবাই জানি এটি হচ্ছে কম্পাঙ্কের একক সংকেত। এবং আলোক ঔজ্জ্বল্য, আলোক ঔজ্জ্বল্য মনে হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটির একক কি? এর একক হচ্ছে ক্যান্ডেলা। আমরা বলে দিয়েছিলাম লুমিনাস LIC, লুমিনাস ইন্টেন্সিটি, এবং এর সংকেত হচ্ছে ক্যান্ডেলা। তাহলে LICটার নামটা আমাদের সবসময় মাথায় মনে থাকবে, LIC একটি কমন নাম। তাহলে লুমিনাস ইন্টেন্সিটি এবং এর একক হচ্ছে ক্যান্ডেলা। এইটা অবশ্যই মুখস্থ করে রাখবে, এই কোশ্চেনটাই বারবার রিপিট হচ্ছে যে আলোক ঔজ্জ্বল্য বা লুমিনাস ইন্টেন্সিটির একক কি। এবার দেখো, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কি হলে সেই শব্দকে আল্ট্রাসনিক বলা হয়? দেখো, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20,000 হার্টজের উপরে হয় তখন সেটাকে বলা হয় আল্ট্রাসনিক। ঠিক আছে, এবং মনে রাখবে, যখন 20,000 হার্টজের উপরে এই সাউন্ডটা কম্পাঙ্ক হয়ে যায় তখন সেটা মানুষের কানের পক্ষে শোনা অসম্ভব হয়ে যায়, কারণ এটি খুব অত্যন্ত দ্রুত ঘটে। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখবে, যখন 20 হার্জ বা 15 হার্জ, অপশন এটা আছে দেখো, 15 হার্জের নিচে বা 20 হার্জের নিচে কম কম্পাঙ্ক, যেটা মানুষের এতই কম হয় যেটা মানুষের কানের পক্ষে সাড়া দেওয়া সম্ভব হয়ে ওঠে না, এতই কম হয় যে মানুষের কান পর্যন্ত আসে না। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনফ্রাসনিক। তাহলে যখন সেটা 20 হার্জের উপরে হয়ে যায় সেটাকে বলা হয় আল্ট্রাসনিক, এবং সেটা 15 হার্জ থেকে 20 হার্জের নিচে হয় সেটাকে বলা হয় ইনফ্রাসনিক। ঠিক আছে, মনে থাকবে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটির মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা দ্রুত? এই কোশ্চেনটা আমরা অনেকবার রিপিট করেছি, এটির অ্যান্সার হচ্ছে স্টিল। স্টিলের মধ্যে দিয়ে শব্দ সবচেয়ে দ্রুত যেতে পারে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নিচের কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয় সেটা আমাদের বার করতে বলেছে। প্রথম অপশন কি দিয়েছে দেখো, যে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি হলে শব্দের গতি দ্রুততর হয়, এটি একদম ঠিক। সেকেন্ড অপশন যেটা দিয়েছে, বায়ুর চেয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাধ্যমে শব্দের গতি অপেক্ষাকৃত দ্রুত, এইটা হচ্ছে ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এবং বাকি যে দুটো অপশন আছে সেটাও বলে দিচ্ছি দেখো, বায়ুর আর্দ্রতা বৃদ্ধি হলে শব্দের গতিবেগও বৃদ্ধি হয়, এটাও ঠিক। বায়ুর চেয়ে জলে শব্দের গতিবেগ 4 গুণের চেয়েও বেশি, এটাও হচ্ছে ঠিক। এখানে তোমাদের আমি একটা ডিটেলস দিয়ে রাখছি, যেটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ হচ্ছে 331 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 331 মিটার পার সেকেন্ড। সেটা যখন জলে শব্দের বেগ হয়ে যায় 1450 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং সবথেকে বেশি যখন জানি যে স্টিলের মধ্যে দিয়ে শব্দ দ্রুততর যেতে পারে, তাহলে স্টিলের মধ্যে শব্দের গতিবেগ হচ্ছে প্রায় 5,000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, অনেক সময় এক্সামে এটা দিয়ে দিতেও পারে কত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, জলের মধ্যে এটা দিয়ে দিতে পারে। বায়ুতে আমরা সবাই জানি 331 মিটার, কিন্তু জলের মধ্যে শব্দের বেগ হচ্ছে 1450।
এবং স্টিলের মধ্যে হচ্ছে 5000। এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, এবার নেক্সট পেজে পরের প্রশ্ন দেখো, বায়ুতে শব্দ তরঙ্গের প্রকৃতি হলো কি? বায়ুতে শব্দ তরঙ্গের প্রকৃতি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউডানাল ওয়েভ, ঠিক আছে। এবং আরেকটা যেটা মনে রাখবে, লাইট বা আলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক বা অনুপ্রস্থ, যা বলবে। অনুপ্রস্থ বা তির্যক বা ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে লাইট, এবং সাউন্ড হচ্ছে অনুদৈর্ঘ্য। তাহলে এটা মনে থাকে যেন এই দুটোর মধ্যে একটা কোশ্চেন বারবার রিপিট হয় এক্সামে, দুটোর মধ্যে একটা আসে যে লাইটটা কি ওয়েভ, না হলে আসে শব্দটা কি ওয়েভ। পরের প্রশ্ন দেখো, সুপার কন্ডাক্টর সেই বস্তুকে বলা হয় যে বস্তুর নিম্ন তাপমাত্রায় বিদ্যুতের সুপরিবাহী হয়, সেটাকে বলা হয় সুপার কন্ডাক্টর। আরেকবার বলে দিচ্ছি, সুপার কন্ডাক্টর সেই বস্তুকে বলা হয় যে বস্তু নিম্ন তাপমাত্রায় বিদ্যুতের সুপরিবাহী হয়। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তরল পদার্থের মধ্যে কোনটি সর্বাপেক্ষা উচ্চমানের তাপ পরিবাহী? দেখো এই কোশ্চেনটা ভালো করে বুঝবে। এখানে কি বলেছে যে তরল পদার্থগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উচ্চমানের তাপ পরিবহন করে? শুধুমাত্র উচ্চমানের তাপ পরিবাহী হচ্ছে মার্কারি, যেটা কি তরল পদার্থ। এবং কিন্তু এখানে আরেকটা আছে যেটা জলের হচ্ছে হাইয়েস্ট স্পেসিফিক হিট, এবং এর স্পেসিফিক হিটটা হচ্ছে, এটা সবসময় মনে রাখবে যে হাইয়েস্ট স্পেসিফিক হিট কার বেশি সব থেকে, সেটা হচ্ছে জলের। এবং জলের স্পেসিফিক হিট কত না 4.186 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে জলের স্পেসিফিক হিট, ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। এবং শুধুমাত্র উচ্চমানের তাপ পরিবাহী হচ্ছে মার্কারি। পরের প্রশ্ন দেখো, সমুদ্রের জল নীল দেখায় কারণ সমুদ্রপৃষ্ঠে সূর্যের আলো কি হয়? না প্রতিসরণ ঘটে। প্রতিসরণ মানে হচ্ছে রিফ্রাকশনের জন্য সমুদ্রের জল নীল দেখা যায়। সমস্ত তরঙ্গের মৌলিক বৈশিষ্ট্যগুলি হলো কি? সমস্ত তরঙ্গের মৌলিক বৈশিষ্ট্যগুলি হলো, এগুলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, কম্পাঙ্ক থাকবে, গতিবেগ থাকবে। অ্যান্সার হচ্ছে অপশন ডি, যে এই তিনটেই থাকবে। পরের প্রশ্ন খুব ইজি প্রশ্ন, তোমরা আশা করি সবাই অ্যান্সারটি জানো, যে রামধনুর দুই প্রান্তে কী কী রং দেখতে পাওয়া যায়? রামধনুর দুই প্রান্তে দেখতে পাওয়া যায় লাল ও বেগুনি, রেড ও ভায়োলেট, এই দুটি কালার দেখতে পাওয়া যায়। অনেক পুরানো অপাঠযোগ্য কোনো লেখা কোন রশ্মির সাহায্যে পাঠযোগ্য করে তোলা যায়? এটির অ্যান্সার হচ্ছে ইনফ্রারেড রশ্মি বা ইনফ্রারেড রে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এবার দেখো কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচাইতে দুর্বল? এগুলির মধ্যে কি কি আছে? নিউক্লিয়াস ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তেল প্রদীপের সলতে বেয়ে উপরে উঠতে পারে, এর কারণ কি? এর কারণ হচ্ছে তেলের পৃষ্ঠটান। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন বিজ্ঞানী ভর ও শক্তির সংরক্ষণ নীতি প্রমাণ করেছিলেন? আমরা সবাই জানি যে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ভর ও শক্তির সংরক্ষণ নীতি প্রমাণ করেন। নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? এগুলির মধ্যে চৌম্বক পদার্থ নয় হচ্ছে পিতল, কারণ পিতল হচ্ছে কপার ও জিঙ্কের মিশ্রণে তৈরি। নিচের কোন প্রক্রিয়াটি সালোক সংশ্লেষের সাহায্যে সম্ভব? এইগুলোর মধ্যে মানে পরিপাক প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর এবং কার্বোহাইড্রেট প্রস্তুত প্রক্রিয়া, এইগুলোর মধ্যে কোন প্রক্রিয়াটি সালোক সংশ্লেষের সাহায্যে সম্ভব? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া একমাত্র সালোক সংশ্লেষের সাহায্যে করা সম্ভব। এবার দেখো পরের প্রশ্ন কি দিয়েছে, তাপ বিকিরণ পরিমাপ করার জন্য একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়। দেখো তাপ বিকিরণ পরিমাপ বলেছে, তাপ বিকিরণ পরিমাপ করার জন্য যে বৈদ্যুতিক যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে বোলোমিটার। এবং পাইরোমিটার দিয়ে মাপা হয় মানে উচ্চ তাপমাত্রা মাপতে ইউজ করা হয় পাইরোমিটার। যেমন সূর্যের তাপ কতটা সেইটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা মাপা হয় পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। কিন্তু তাপ বিকিরণ পরিমাপ করা হয়, কতটা তাপ বিকিরণ হচ্ছে, সেটা হচ্ছে বোলোমিটার। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে টেকোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়। খুব ইজি একটা কোশ্চেন।
ই ইজ ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার, এই সমীকরণে ই বলতে নিচে কোনটিকে বোঝানো হয়েছে? দেখো ই বলতে এখানে বোঝানো হয়েছে কাইনেটিক এনার্জি, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এবং এম বলতে বোঝানো হয়েছে মাস, এবং ভি বলতে বোঝানো হয়েছে ভেলোসিটি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। ঠিক আছে, এবার এই একটি কোশ্চেন যেটা অ্যান্সার তোমরা দেবে, সালোক সংশ্লেষ সবার জন্য আদর্শ তাপমাত্রা হলো কত? মানে সালোক সংশ্লেষ কোন তাপমাত্রায় সব থেকে ভালো হয়? 20 ডিগ্রি সেলসিয়াস, না 25 ডিগ্রি সেলসিয়াস, না 30 ডিগ্রি সেলসিয়াস, না 35 ডিগ্রি সেলসিয়াস? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা সবাই দেবে। আমি দেখতে চাই তোমরা কতটা পড়েছো, কারণ এটা অনেকবার আমি কোশ্চেনটা রিপিট করেছি, প্লাস জেনারেল সায়েন্সে যেটা ডেসক্রিপটিভ আমরা পড়েছিলাম সেখানে এই কোশ্চেনটা ছিল, তাই তোমরা একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। আর যদি অ্যান্সার দিতে না পারো, আমি পিডিএফ যখন পোস্ট করব টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আমি অ্যান্সারটা দিয়ে দেবো। এই একটি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেবে। আলেয়া কোন গ্যাসের জন্য হয়? আলেয়া হয় একমাত্র মিথেন গ্যাসের জন্য, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড, এবং এটি -78.5 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় এই শুষ্ক বরফ তৈরি হয়। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ক্লোরোফিলে কি থাকে? ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু কনফিউজিং কোশ্চেন, অনেক সময় অনেকজনে গুলিয়ে যায় যে ক্লোরোফিলে কি থাকে, ক্যালসিয়াম না ম্যাগনেসিয়াম না লোহা না তামা? এটির অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা সবসময় মনে রাখবে। পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি? পৃথিবীর বৃহত্তম ফুলের নাম হচ্ছে র্যাফলেসিয়া, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। র্যাফলেসিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফুল। পাখি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। অর্নিথোলজি বলা হয় পাখি সংক্রান্ত বিদ্যাকে, এবং ইকোলজি বলা হয় এনভায়রনমেন্ট সংক্রান্ত বিদ্যাকে। কোনটি প্রোটোজোয়া নয়? এগুলির মধ্যে অ্যান্সার হচ্ছে হাইড্রা, হাইড্রা একটি প্রোটোজোয়া নয়। পরের প্রশ্নটি দেখো, ভিনিগারে শতকরা কত ভাগ অ্যাসিটিক অ্যাসিড থাকে? দেখো এই কোশ্চেনের অপশানগুলোর মধ্যে একটিও অ্যান্সার নয়, কারণ অ্যাসিটিক অ্যাসিডের 5% লঘু জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার। তাহলে সেই হিসাবে অ্যাসিটিক অ্যাসিডের ভিনিগারে 5% অ্যাসিটিক অ্যাসিড থাকে। এবার তোমাদের যদি কোনো আলাদা কোনোটা অ্যান্সার মনে হয়, সেটা তোমরা কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে? কিন্তু রিসেন্টলি যেটা মেন অ্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের 5% লঘু জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার। এই কোশ্চেনটা আবার রিসেন্টলি এক্সামে আসে, বা যে কোনো এক্সামে আসে, যে ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড থাকে, সেটা মনে রাখবে, অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারের মধ্যে। পরের প্রশ্ন দেখো, ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা থাকে? ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে আর্গন গ্যাস, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। সবচেয়ে ভারী ধাতু কোনটি? সবচেয়ে ভারী ধাতু এগুলোর মধ্যে কোনোটাই নয়, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, পেট্রোল থেকে কেরোসিন প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? পেট্রোল থেকে কেরোসিন প্রস্তুত করা হয় ফিশার ট্রাপস পদ্ধতির মাধ্যমে, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ফিশার ট্রাপস পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে পেট্রোল থেকে কেরোসিন প্রস্তুত করা হয়। এই হচ্ছে টোটাল আজকে 50টি জেনারেল সায়েন্সের কোশ্চেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, এবং এটারও পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। যাদের যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। এই ভিডিওটির ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। এবং তোমাদের যদি মনে হয় কোনো কোশ্চেন অ্যান্সার আমি ভুল বলেছি, অবশ্যই কমেন্ট করবে, সেইখানটা আমি কমেন্টটা দেখবো। তারপরে যদি ঠিক কমেন্ট করো তোমরা, সেটা আমি পিডিএফে ঠিক করে তারপরে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব। এবং আমার চ্যানেলে যারা নতুন, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, নাহলে হয়তো পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।